সবাই মিলে তিথিকে নিয়ে মেতে উঠায় আর সবার সামনে অমন হাসাহাসি করায় তিথি আর সেখানে থাকতে পারল না। লজ্জায় একদম লাল হয়ে সে সবার মাঝখান থেকে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। তার এমন নাজুক পালানো দেখে বাড়ির সবার খুশির মাত্রা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। পুরো বাড়ি আবারও হো হো করে হাসির শব্দে মুখরিত হয়ে উঠল। কিছুক্ষণ পর আয়ান ওর নিজের রুমে ফিরে এলো। তিথি তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আয়ানকে রুমে ঢুকতে দেখে সে যেন মুহূর্তের মধ্যেই নিজের সব ভয় আর জড়তা ঝেড়ে ফেলল। সে এক দৌড়ে এসে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ানের বুকের মাঝে মুখ লুকিয়ে ধরা গলায় বলল, এবার একদম শক্ত করে ধরেছি, আজ ছাড়াতে পারবে না। তোমার যদি আমাকে অনেক অনেক শাস্তি দিতে মন চায় তবে দিয়ে দাও, কিন্তু দয়া করে আর দূরে ঠেলে দিও না। আয়ান, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আই প্রমিস, এখন থেকে তুমি যা বলবে আমি ঠিক তাই করব। তোমার কোনো কথার অবাধ্য হব না। আমি সবসময় তোমার কথা মতো চলবো। আর আর আয়ান তিথির এমন আকস্মিক পাগলামি দেখে একটু থমকে গেল। সে খানিকটা ভ্রু কুঁচকে গম্ভীর গলায় জিজ্ঞেস করল। আর কি? তিথি আয়ানকে আরো আস্তে পিষ্টে জড়িয়ে ধরল, যেন সে আজ পৃথিবীর সবটুকু অধিকার ফিরে পেয়েছে। আয়ানের টি শার্ট খামচে ধরে সে আদুরি গলায় বলল, ভালোবাসি আমার বাবুর আব্বুটাকে। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তিথির ভালোবাসার স্বীকারোক্তি দেখে আয়ান যেন এক নিমিষে আবেগপ্রবণ হয়ে পড়ল। সে মুহূর্তের মধ্যেই তিথিকে ছেড়ে দিয়ে এক ঝটকায় নিচু হয়ে তার পেটে মুখ গুজল। দু হাতে তিথির পেট জড়িয়ে ধরে অনেকটা ঘোরের মধ্যে ফিসফিস করে বলতে লাগলো, তিথি, এখানে আমাদের বাবু আছে তাই না? ও সত্যি আসবে? আমাকে ও বাবা বলে ডাকবে? আমার আঙ্গুল ধরে টলমহলো পায়ে হাঁটবে? বিশ্বাস কর, আমি ভাবতেই পারছি না। আয়নের কণ্ঠস্বরে এক অদ্ভুত মুগ্ধতা আর ব্যাকুলতা মিশেছিল। তিথি মায়াবী চোখে আয়ানের দিকে তাকিয়ে মুস্কি হেসে মাথা দুলিয়ে সায় দিল। হুম। আয়ান এবার তিথির পেটে মুখ ঘষে একটু শক্ত করে জড়িয়ে ধরে দুষ্টুমি করে বলল, বাবু, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুমি এলে আমি আর তুমি মিলে তোমার আম্মাকে অনেক জ্বালাবো। একটুও শান্তিতে থাকতে দেব না। সারাক্ষণ জ্বালিয়ে মারবো দুজন মিলে। আয়ানের এমন বাচ্চার মতো আবদার আর দুষ্টুমি শুনে তিথি আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে পুরো ঘরটা যেন প্রাণ ফিরে পেল। আয়ান মুগ্ধ হয়ে মাথা তুলে তিথির দিকে তাকালো। তিথির ওই অনাবিল হাসি মাখা মুখটা দেখে সে যেন স্তব্ধ হয়ে গেল। আয়ানের অপলক চাহনি দেখে তিথি মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে গেল এবং হাসি থামিয়ে মাথা নিচু করে ফেলল। আয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একদম তিথির মুখোমুখি দাঁড়িয়ে সে তিথির দু হাত নিজের হাতের মুঠোয় নিল। তিথির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে অপরাধ বোধে ভারী গলায় বলল, তিথি, আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। অকারণে তোকে বকাঝকা করেছি। এমনকি তোকে অনেক কষ্টও দিয়েছি। শারীরিক আর মানসিক যে যন্ত্রণা তোকে দিয়েছি তার জন্য আমাকে ক্ষমা করা হয়তো কঠিন, কিন্তু প্লিজ তিথি, এই অপরাধী আয়নকে একবার ক্ষমা করে দিস। সত্যি বলতেই আমার মাথায় ভালোবাসার এক অদ্ভুত পাগলামি চড়ে বসেছিল। তোকে হারানোর ভয়ে এতটাই পাগল ছিলাম যে কি করেছি আমি নিজেও জানি না। আয়ান একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলো, আমি তোর থেকে দূরে ইচ্ছে করেই থাকতাম। অপরাধ শুধু তুই করিসনি, বড় অপরাধী আমি নিজেও। তোকে তোর মতন করে বাঁচতে দিইনি। অহেতুক অতিরিক্ত অধিকার খাটিয়ে ফেলেছি, যা আমার মোটেও উচিত হয়নি। প্লিজ তিথি, আমাদের এই সুন্দর আগামীর জন্য আমাকে সবটুকু ক্ষমা করে দিস। কথাটা বলেই আয়ান ডুকরে কেঁদে উঠল। সে তিথির হাতের উপর নিজের নাক ঘষে চোখের জল তিথির হাত ভিজিয়ে দিয়ে কম্পিত কণ্ঠে আবার বলতে লাগলো, বিশ্বাস কর তিথি, এই কটা দিন যে আমি একটা জ্যান্ত লাশ হয়ে বেঁচেছিলাম। তুই যেদিন আমাকে মেরেছিলি, প্রথম আঘাতটা বুকে লাগলেও তোর থেকে দূরে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমিও তোর সাথে অনেক বাড়াবাড়ি করে ফেলেছি। স্বামী হয়ে
আমার সেগুলো করা একদম উচিত হয়নি। আমি তোকে এড়িয়ে চলতাম শুধু এটা বোঝাতে যে তুই আমাকে কতটা চাস, সেই অভাবটা যেন তুই অনুভব করিস। তুই যখন আমার কাছে এসে মিনতি করতি তখন আমি অনেক দুর্বল হয়ে পড়তাম, কিন্তু অনেক শক্ত থাকতাম, যাতে তুইও একটু বুঝতে পারিস আপন মানুষগুলো দূরে গেলে কতটা কষ্ট হয়। কিন্তু বিশ্বাস কর, এই কটা দিন আমি এক মুহূর্তের জন্য শান্তিতে দম নিতে পারিনি। খুব কষ্ট হতো আমার। সেই কষ্ট সামান্য কমাতে আমি কাল নেশা পর্যন্ত করে ফেলেছিলাম। কিন্তু সব শেষে তুই যে আমাকে এত বড় একটা উপহার দিবি আমি ভাবতেও পারিনি। তুই আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা দিলি। আমি কত খুশি তা তোকে কোনোভাবে প্রকাশ করে বোঝাতে পারবো না। আয়ানের এই বুক ফাটা হাহাকার আর আর্তনাদ শুনে তিথিও আর নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। তার দু গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে আয়ানের হাতের উপর নিজের হাত রেখে মমতা মাখানো স্বরে বলল, কে বলেছে তুমি অপরাধ করেছো আয়ান? মোটেও না। বরং তোমার পাগলামিগুলো আমি তখন বুঝতে পারিনি। তোমার মতো এমন পাগল স্বামীকে কে না চায় বলো? স্বামী যদি তার স্ত্রীকে হারানোর ভয় এতটা পাগল হতে পারে, তবে তো সেই স্ত্রী ভাগ্যবতী। হ্যাঁ, আমি ভাগ্যবতী যে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। কথাটা বলেই তিথি আয়ানের হাত ছেড়ে দিয়ে তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। আয়ানের কাঁধে মুখ গুজে সে বলতে লাগলো, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তোমার গায়ে হাত তুলেছে, ঘাটতারামি করেছে, যেগুলো একদম আমার করা উচিতই হয়নি। কিন্তু এখন থেকে আমি একজন আদর্শ স্ত্রী হয়ে দেখাবো। আমি তোমার সব কথাই শুনবো। একজন স্বামী হিসেবে তোমাকে সর্বোচ্চ সম্মান করব। আর শোনো, আমি আমার আগের সেই পাগল আয়ানকে চাই, কোনো পরিবর্তন চাই না। তুমি আগের মতোই আমাকে শাসন করবে, বকা দেবে, আমি এটাই চাই। আয়ান তিথির কথা শুনে তাকে আরো নিবিড়ভাবে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দু হৃদয়ের সবটুকু অভিমান যেন আজ এই চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। আয়ান তিথির কপালে গভীর এক চুমু খেয়ে আবেগী কণ্ঠে বলল, আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ সো মাচ। তিথিও আয়ানের বুকে মুখ গুজে পরম তৃপ্তিতে চোখ বন্ধ করলো। এক চিলতে হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ টু বাবুটার আব্বু। বেশ কিছুক্ষণ তারা এভাবেই একে অপরকে জড়িয়ে ধরে রইল। নিস্তব্ধ ঘরে কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ। এই নীরবতা যেন তাদের মনের গহীনে জমে থাকা মাসের পর মাসের সব কষ্ট আর হাহাকার এক নিমিষে ধুয়ে মুছে দিল। তারপর আয়ান তিথিকে আলতো করে পাজা কোলে করে তুলে নিল এবং বিছানায় শুয়ে দিল। নিজেও পাশে শুয়ে তিথিকে নিজের বুকের ভেতর টেনে নিয়ে পরম আবেশে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করে এক দীর্ঘ প্রশান্তির শ্বাস ফেলে আয়ান বলল, আমি আজকে আমার বাবু আর আমার বাবুর আম্মাটাকে নিয়ে একটু শান্তিতে ঘুমাবো। জানিস তিথি, কদিন পর আজ আমি একটু শান্তিতে চোখ বুঝতে পারছি। তিথিও কোনো কথা না বলে আয়ানের হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে শুনতে চোখ বন্ধ করলো। কতদিন এই আশ্রয়ের জন্য তার মন ছটফট করছে। আজ এই চেনা বুকটা তিথির কাছে স্বর্গের চেয়েও বেশি সুখের মনে হচ্ছে। কিছুক্ষণ পর দুজনের চোখের পাতায় ঘুমের আবেশ নেমে এলো। একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তারা গভীর ঘুমে তলিয়ে গেল। সব শেষে মান, অভিমান আর যন্ত্রণার দেওয়াল ভেঙে দুটি বিরোহী হৃদয় আজ পূর্ণতা পেল। চার দেওয়ালের এই ছোট্ট ঘরটি আজ ভালোবাসার এক নিরট উপাখ্যানে পরিণত হলো। পরের দিন সকাল হতেই খানবাড়িতে যেন আরো খুশির জোয়ার নামলো। আগের রাতের রেশ কাটতে না কাটতেই শিহাব, আরশি, নেহাল আর আরফা খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। শুধু তারাই নয়, আরও অনেক আত্মীয় স্বজন বাড়িতে ভিড় জমিয়েছে। সবার মুখে একই কথা, কি সাংঘাতিক কাণ্ড! দু বোনের বিয়েও হলো একসাথে, আবার মাও হতে যাচ্ছে একসাথে। তুরার মতো তিথিকেও এখন পা ফেললে মেপে ফেলতে হচ্ছে। আরশি আর আরফা তো তুরা আর তিথিকে একদম জ্বালিয়ে মারছে। বাড়ির বড় মহিলারা এখন সারাক্ষণ এই দুই হবু মায়ের সেবা আর যত্ন নিয়েই ব্যস্ত।
এদিকে শিহাব আর নেহাল মিলে আয়ানকে রীতিমতো টেনে হিঁচড়ে ছাদের এক কোণায় নিয়ে এলো। আয়ান কোনো মতে তাদের হাত ছাড়িয়ে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে বলল, আরে ভাই, কি হয়েছেটা কি? আমি কি আপনাদের কোনো চরম শত্রু নাকি যে এভাবে টানতে টানতে ছাদে নিয়ে আসলেন? শিহাব দুষ্টুমি করে মেয়েদের মতো নেকামি করে আয়ানের গাল টেনে দিয়ে বলল, না সোনা, তোমাকে টেনে নিয়ে আসলাম যাতে তুমি আমাদের সেই গুপ্তধনের রাস্তাটা দেখিয়ে দিতে পারো, তাই। আয়ান আরো অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল। গুপ্তধনের রাস্তা মানে? কিসব বলছেন এসব? নেহাল এবার আয়ানের কাঁধে হাত রেখে টিপকুনি কেটে বলল, মানে বোঝেন নাই ভাই, আমি কালকেই আপনাকে খোঁচা দিয়ে বললাম যে রৌদ্র ভাই তো বাবা হতে যাচ্ছে, আপনি কবে হবেন? আর আপনি ভাই এক রাতের ব্যবধানে একদম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন। কাজটা আপনি একদিনে সেরে ফেললেন ভাই। সেই লেভেলের স্পিড তো আপনার। যদি আমাদেরও গুপ্তধনের রাস্তাটা একটু দেখিয়ে দেন, আমরাও তাহলে আপনার মতো এক রাতেই বাবা হয়ে যেতাম। আয়ানও কম যায় না। ওরা দুজন যদি সম্মানে ছোট হয়েও তার মতো বড় সম্মানের ভাইকে এমন নির্লজ্জ মার্কা প্রশ্ন করতে পারে, তবে সে কেন পিছিয়ে থাকবে? আয়ান মুখে এক বাঁকা হাসি ফুটিয়ে শিহাব আর নেহালের কাঁধে হাত রাখলো। দুজনকে নিজের শরীরের কাছে টেনে নিয়ে ফিসফিস করে রহস্যময় গলায় বলল, জানতে চান তো গুপ্তধনের রাস্তাটা ঠিক কোথায়? শিহাব আর নেহাল একদম অভদ্রের মতো উৎসুক হয়ে মাথা নাড়ল। তাদের চোখে মুখে তখন দুনিয়ার সব কৌতূহল। আয়ান এবার গলাটা আরো একটু নামিয়ে গম্ভীর মুখে বলল, তাহলে ভালো করে শুনিন। গুপ্তধনের আসল রাস্তাটা আপনাদের প্যান্টের চেইনের নিচেই লুকানো আছে। বাকিটুকু নিজেরাই একটু খুঁজে বের করে নিন। আয়ানের এই অপ্রত্যাশিত আর বোল্ড উত্তর শুনে শিহাব আর নেহালের মুখের হাসি যেন এক নিমিষেই উধাও হয়ে গেল। ওরা দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে থমকে রইল। আয়ান ওদের এভাবে হা করে দাঁড়িয়ে থাকতে দেখে একটা বিজয়ী হাসি দিল। তারপর নিজের শার্টের কলারটা একটু ঠিক করে ভাব নিয়ে বলল, কি হলো? রাস্তা চিনতে পেরেছেন নাকি আরো বিস্তারিত ম্যাপ এঁকে দিতে হবে? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি যেমন জানি, আর কিভাবে উত্তর দিতে হয় সেটাও জানা আছে। এখন আসছি, আমার অনেক কাজ আছে। আয়ান গটগট করে ছাদ থেকে নেমে গেল। এদিকে ছাদে শিহাব আর নেহাল দুজন একে অপরের দিকে তাকিয়ে নিজেদের প্যান্টের দিকে তাকাচ্ছে আর লজ্জায় কুকড়ে যাচ্ছে। নেহাল বিড়বিড় করে বলল, শালা, আয়ন ভাই তো দেখছি একদম লেভেল পার করে দিয়েছে। আমরা আসলাম মজা নিতে, আর ভাই তো আমাদের মান সম্মান সব চেইনের নিচে ঢুকিয়ে দিয়ে চলে গেল। নেহালের বিড়বিড় করা কথাগুলো শুনে শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত রাখলো। সে নেহালের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, আরে শালা, আয়ান মিথ্যা কি বলেছে? যা বলেছে একদম খাঁটি সত্য কথাই বলেছে। বরং আয়ান আমাদের সম্মানে বড় হলেও বয়সে কিন্তু আমাদের ছোট। আর ওই ছোট হয়ে আমাদের পুরুষত্বের দাগ লাগিয়ে দিয়ে গেল। আরে আমাদের বুদ্ধি কি হাঁটুতে নাকি যে ওর কাছে টিপস নিতে আসছিলাম? নেহাল দমে যাওয়া পাত্র নয়। সে সাথে সাথে উত্তর দিল, তুই শালা চুপ কর। তুই না কাল বললি যে দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হয়েছে? আমি বেশ জানি ঝগড়া না চাই। সেই তো রাতে বউয়ের পেটে আন্ডা পেরে দিল। আর তুই আমাকে ভুলভাল রিপোর্ট দিবি না নেক্সট টাইম। শিহাব আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। সে গজগজ করতে করতে ছাদ থেকে নামতে শুরু করলো। নামতে নামতে পেছনের দিকে না তাকিয়ে বলল, রাগ তোর আন্ডা তোর মুখেই। তোর মুখে সবসময় শুধু জঘন্য লজিক। শালা আজ তো একটা গোবর তুই। তোর লজিক শুনতে থাকলে আমারও মাথা পাগল হয়ে যাবে। রাত 10টা খানবাড়ি। আশি গুনগুন করে গান গাইতে গাইতে রুমে ঢুকলো। সারাদিনের ধকল শেষে শরীরটা একটু ক্লান্ত থাকলেও মনটা তার আজ ভীষণ ফুরফুরে। কিন্তু রুমে ঢুকে 4-5টা ফাঁকা দেখে সে বেশ অবাক হলো। শিহাব কোথায় গেল? আয়না বিছানা সব জায়গায় জনব মানবহীন। আশি পা টিপে টিপে ব্যালকনির দিকে এগিয়ে গেল। পর্দা সরিয়ে উকি দিতেই দেখলো শিহাব একলা রেলিংয়ে ভর দিয়ে বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আশি মুচকি হাসলো। সে খুব সাবধানে নিঃশব্দে শিহাবের ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হয়ে নিজের 2 হাত দিয়ে শিহাবের চোখ দুটো শক্ত করে চেপে ধরল। শিহাব এক মুহূর্তের জন্য চমকালো না, বরং তার ঠোঁটে একটা চওড়া হাসি ফুটে উঠল। সে আরশির হাত না সরিয়ে শান্ত গলায় বলল, বাহ, কবে থেকে আবার বাচ্চাদের মতো এই খেলা শিখলে?
আরশি দমে গেল। সে হাত দুটো সরিয়ে দিয়ে শিহাবের পাশে এসে দাঁড়ালো। ভ্রু কুঁচকে শিহাবের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি মুশকিল, আপনি বুঝলেন কিভাবে যে আমি এসেছি? আমি তো বিড়ালের মতো পা ফেলে আসলাম। শিহাব হাসতে হাসতে আরশির দিকে ঘুরে দাঁড়ালো। সে আরশির দু কাঁধ ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোমার গায়ের ওই বিশেষ পারফিউমের ঘ্রাণ আর তোমার নিঃশ্বাসের শব্দ, এগুলো চেনার জন্য চোখ খোলা রাখার দরকার পড়ে না আরশি। আমার মন বলে দিচ্ছিল তুমি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছো। আরশি একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে বলল, ধ্যাত, আপনাকে সারপ্রাইজ দেওয়াটাই বৃথা, সব বুঝে ফেলেন। শিহাব আরশির চিবুক ধরে নিজের দিকে মুখটা ফেরালো। তার চোখে তখন দুষ্টুমির আভা। সে নিচু স্বরে বলল, সারপ্রাইজ যদি দিতেই হয় তবে তুরা বা তিথির মতো দাও। দেখছো না আয়ান আর রৌদ্র কেমন সারপ্রাইজ পেয়ে একদম সাত আসমানে উঠছে। আই এম ওয়েটিং ফর মাই সারপ্রাইজ টু। হোয়েন উইল ইউ গিভ মি দ্য গুড নিউজ? শিহাবের এমন সরাসরি প্রশ্নে আরশির লজ্জায় একদম কুকড়ে গেল। সে শিহাবের বুকে মৃদু কিল মেরে মুখ লুকিয়ে ফেলল। শিহাব আরশিকে মুহূর্তের মধ্যে পাজা কোলে করে তুলে নিল। আরশির শরীরের সমস্ত ভার এখন শিহাবের বলিষ্ঠ দু বাহুতে। শিহাব তার চোখের দিকে তাকিয়ে একদম মাতাল করা গলায় ফিসফিস করে বলল, এত লজ্জা পেলে তো চলবে না বউ। আমি চাইছি তুমি নিজে থেকে আমাকে সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজটা দাও। আর সব থেকে বড় কথা, সারপ্রাইজ পেতে হলে আমার কাছে আসতে হবে তোমাকে। তুমি না আসলে আমাকেই যেতে হবে। তবুও তোমার ওই পাগল স্বামীটার সারপ্রাইজটা চাই মানে চাই, বুঝছো? আরশির লজ্জায় লাল হয়ে শিহাবের বুকে মুখ লুকালো। তার হার্টবিট যেন শত গুণ বেড়ে গেছে। শিহাবের এই মোহনীয় কণ্ঠ আর চাহনি তাকে পুরো অবশ করে দিচ্ছে। শিহাব এক চিলতে দুষ্টুমি ভরা হাসি দিয়ে আরশিকে নিয়ে ব্যালকনি থেকে সোজা রুমে ঢুকে পড়ল। খুব সাবধানে সে আরশিকে বিছানায় শুইয়ে দিল। তারপর আর কি হলো? শিহাব সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজটা পাওয়ার জন্য, অর্থাৎ তাদের ছোট্ট পৃথিবীটা পৃথিবীতে আনার জন্য শিহাব আরশিকে সাথে নিয়ে এক মায়াবী ভালোবাসার জগতে হারিয়ে গেল। রাতের আধার ঘনিয়ে এলো আর সেই সাথে এক অন্যরকম প্রেমের আবেশে ডুবে রইল দুটি মন। এদিকে নেহাল আছে মোক্ষম শিকারের অপেক্ষায়। বিছানায় আয়েশ করে চিত হয়ে শুয়েছে। পায়ের উপর পা তুলে বেশ ফুরফুরে মেজাজে একটা চটুল গান গাইছে সে। তার চোখের কোণে খেলে যাচ্ছে দুষ্টুমির ঝিলিক। আরফা ড্রেসিং টেবিলের সামনে বসে আপন মনে নিজের চুল বেনি করছে। আয়নায় স্বচ্ছ কাচের ভেতর দিয়ে পেছনের নেহালের প্রতিচ্ছবি আর তার মুখের অদ্ভুত মতিগতি দেখে আরফার বুঝতে বাকি রইল না যে লোকটার মাথায় নতুন কোনো ফন্দি ঘুরছে। সে ঝামটা দিয়ে আর চোখে তাকিয়ে বলল, অসভ্যতামি করার ধান্দা আছে তাই না? লক্ষণ তো সুবিধে ঠেকছে না। নেহাল যেন আকাশ থেকে পড়ল। সে হুট করে পাশ থেকে কম্বলটা টেনে নিয়ে একদম মেলি ভঙ্গিতে নিজের মুখ ঢেকে নেকামি করে বলল, ইস, কি লজ্জা! বউ কিভাবে হুটহাট মনের কথা বলে দেয় রে। আমার তো একদম শরম লেগে যাচ্ছে। কেন এমন করলা আরফা? শরমে তো মুখই দেখাতে পারছি না আমি। আরফা বেনুনি গাতে গাতে আয়নার দিকে কড়া নজরে তাকালো। নেহালের এই নাটকীপনা দেখে সে কপালে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল, আপনার না এই ঢং দেখলে আর বাঁচি না। আপনার আবার শরম? আমার তো মাঝে মাঝে না সন্দেহ হয় শরম নামক কোনো বস্তু আদৌ কি আপনার ভেতরে অবশিষ্ট আছে। নেহাল এবার কম্বল সরিয়ে এক লাফে উঠে বসলো। সে একটা বাঁকা হাসি দিয়ে আরফার দিকে এগোতে এগোতে বলল, শোনো বউ, রুদ্র আয়ান সিরিয়াল ধরে প্রমোশন পেয়ে যাচ্ছে। শিহাবও মনে হয় পাওয়ার জন্য মন মিশনে নেমে গেছে। আমি তো আর পিছিয়ে থাকতে পারি না। শরম দিয়ে তো আর বংশ রক্ষা হবে না আরফা। এখন তো একটু কাছের কাজ করা দরকার। আরফা তাড়াতাড়ি বেনি শেষ করে উঠে দাঁড়িয়ে সাবধানে পিছনে গেল। নেহালের মতলব দেখে সে চোখ বড় বড় করে সাঁচিয়ে বলল, খবরদার একদম কাছে আসবেন না বলছি। আমি এখন ঘুমাবো। কে শুনে কার কথা? নেহাল এক ঝটকায় এগিয়ে এসে আরফাকে পাজা কোলে করে তুলে নিল। আরফা অপ্রস্তুত হয়ে নেহালের গলা জড়িয়ে ধরল। নেহাল তার চোখের দিকে তাকিয়ে মাতাল করা গলায় বলল, তোমার কি মনে হয় আরফা, তোমার মতো সুন্দরী বউ পাশে থাকতে এমন পাগল স্বামী কি তোমাকে এত সহজে ঘুমোতে দিবে? একদম না। চলো।
কথাটা বলে নেহাল আরফাকে বিছানার দিকে নিয়ে যেতে যেতে দুষ্টু মাখা স্বরে গলার স্বর টেনে বলল, রুমের বাতি নিবা, তোমাকে সাথে নিয়ে বংশের বাতি দিমু জ্বালা। বলেই নেহাল আরফাকে পরম মমতায় বিছানায় শুয়ে দিল। তারপর এক হাত বাড়িয়ে রুমের লাইটটা অফ করে দিতেই 4-5টা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের চাদরে ঢেকে গেল তাদের খুনসুটি। নেহাল ও আরফাকে নিয়ে হারিয়ে গেল এক গভীর ভালোবাসার সাগরে, যেখানে কেবল তারা দুজন আর তাদের হৃদস্পন্দনের শব্দ। রাতের আধারে ছাদের এক কোণে একা দাঁড়িয়ে আছে তুরা। চারপাশ নিঝুম, শুধু দূরের দু একটা ঝিঝি পোকার শব্দ কানে আসছে। তুরার চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরছে। সেই চোখের জল যেন এক রাশ অভিমানে ঘুমড়ে মুচড়ে হৃদয়ে আর জায়গা হচ্ছে না বলেই হয়তো বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। রুদ্র গেছে আজ 19 দিন। যাওয়ার সময় কথা ছিল 15 দিনের মধ্যে ফিরে আসবে, অথচ আজ 15 দিন পার হয়ে গেলেও ফেরার কোনো নাম নেই। গত কয়েকদিন ধরে রুদ্র ব্যস্ততার কারণে তুরার সাথে ঠিকমতো কথা বলছে না। এমনকি তুরা বারবার ফোন করলেও সে রিসিভ করছে না। উপেক্ষা আর দূরত্ব তুরার সহ্য ক্ষমতার বাহিরে চলে গেছে। তার মনের অবস্থা শোচনীয়, সব সময় বিষণ্ণ হয়ে থাকে। ঘরের এক কোণায় চুপচাপ বসে থাকে। বাড়ির কারোর সাথেই সে এখন আর কোনো কথা বলে না। খানবাড়ির সবাই বুঝতে পারছে তাদের প্রাণচঞ্চল মেয়েটা আজ রুদ্রের এই দীর্ঘ অনুপস্থিতি আর কারণেই ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছে। অপেক্ষার নীলকাব্য। আকাশের ওই কোণে আজ মেঘ জমেছে ভারী। আমার সাথে সুখের বুঝি আড়ি লাঠালাঠি। 19 দিনের প্রহর গোনা, 19 রাতের কান্না। রৌদ্র, তোমার ব্যস্ততা কি তবুও ফুরায় না? 15 দিন শেষ হয়েছে, গত হয়েছে কবে? তোমার চেনা স্পর্শ ছাড়া কেমন করে রবে? মুঠো ফোনে হাতটা কাঁপে, রিং বেজে যায় শুধু। হৃদয় জুড়ে এখন কেবল তৃষ্ণার্ত এক মরু। অভিমানী চোখের জল আজ বাদ মানে না আর। তুমিহীন এই বিশাল বাড়ি লাগে যে অন্ধকার। তুমিও কি আজ পর হয়েছ, ভুলেছ সব মায়া? নাকি অন্য কোথাও ব্যস্ত তুমি, হারিয়ে ফেলেছ ছায়া? আমাদের সন্তান বুঝি পেটের ভেতর, তোমার খোঁজে রোজ? বাবা কেন আসছে না মান, নেয় কি কোনো খোঁজ? ভালোবাসার শহর জুড়ে বিরহের এই গান। ফিরে এসো রৌদ্র, আমার জুড়াক তুরার প্রাণ। হঠাৎ তুরার কাঁধে কেউ হাত রাখলো। তুরা চমকে উঠে তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলল। নিজেকে সামলে নিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতেই দেখলো পেছনে তিথি দাঁড়িয়ে আছে। তিথি এত রাতে তুরাকে একা ছাদে দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, আপু, তুমি এত রাতে ছাদে কি করছো? তুরা ধরা পড়ে যাওয়ার ভয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, ওই আসলে রুমে তেমন ভালো লাগছিল না, তাই একটু ছাদে আসলাম। ভাবলাম বাইরের ঠান্ডা হাওয়াটা খেলে হয়তো শরীরটা একটু ফ্রেশ লাগবে। তিথি অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। সে তুরার লাল হয়ে থাকা চোখের কোণ আর গলার স্বর শুনেই বুঝতে পারছে আসল কাহিনী কি। সে একটু কৌতুকের সুরে বলল, কি, এই হাড় কাঁপানো শীতে তুমি ছাদের ঠান্ডা হাওয়া খেতে এসেছ? এই অবস্থায় বাইরে এত রাত পর্যন্ত থাকা কি ঠিক আপু? তুরা একদম থতমত খেয়ে গেল। কি বলতে গিয়ে যে কি বলে ফেলছে, নিজের বোকামিতে সে নিজেই চুপসে গেল। তিথি এবার তুরার আরো কাছে এগিয়ে এলো। তার মুখে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। সে তুরার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, রৌদ্র ভাইকে বুঝি খুব মিস করছো, তাই না? তিথির কথায় তুরার সাথে সাথে অভিমানে মুখ ঘুরিয়ে নিল। চোখের কোণে জমে থাকা জলটুকু আড়াল করতে করতে সে ঝাঁঝালো গলায় বলল, কে মিস করছে? আমি মোটেও না। আমি ওকে চিনিই না। কেউ ওর নাম আমার সামনে একদম নিবি না তিথি। ও আমার কেউ না। তাই নাকি? হঠাৎ পরিচিত এক গম্ভীর কণ্ঠ শুনে তিথি আর তুরা দুজনেই চমকে পেছনে তাকালো। দেখলো আয়ান পকেটে 2 হাত ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি আর ঠোঁটের কোণে হালকা হাসি। তিথি আয়ানকে দেখে কোনো মতে নিজের হাসিটা চেপে রাখলো। সে জানে এখন মজার কিছু একটা ঘটবে। তুরা নিজেকে সামলে নিয়ে অবাক হয়ে বলল,
আয়ান ভাই তুমি এ রাতে ছাদে? আয়ান ধীরে ধীরে হেঁটে একদম তুরার সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে হাত বের করে সে তুরার দু গাল টেনে ধরল, ঠিক যেভাবে ছোট বোনকে শাসন করে। তারপর টিপকুনি কেটে বলল, রোদ ভাইকে চিনিস না তাই তো? আচ্ছা, সেদিন এয়ারপোর্টে কাকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কেঁদেছিলি তবে? আর এখন যে তার জন্যই হাসতে পারছিস না, বাড়ির কারোর সাথে ঠিক মতন কথা বলতে পারছিস না, এগুলো কি তবে পাশের বাড়ির লোকটার জন্য? চিনিস না যখন, তাহলে তো রোদ ভাই ফিরে আসলেও আমি তাকে সোজা এয়ারপোর্ট থেকে আবার ফেরত পাঠিয়ে দেব। বল, পাঠিয়ে দেব? আয়ানের কথা শুনে তুরা এবার সত্যি ভেঙে পড়ল। সে মুখটা একদম কাদো কাদো করে ধরা গলায় অভিমানে ফেটে পড়ে বলল, ভাইয়া তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আয়ান তুরার গাল ছেড়ে দিয়ে আলতো করে ওর কপালে একটা টকা দিল। তারপর একটু গম্ভীর হওয়ার ভান করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে, তুই কি আমার বেয়ান হোস নাকি যে তোর সাথে মিছিমিছি মজা করব? আমি সিরিয়াসলি বলছি তোরা, রোদ ভাইয়ের সাথে একটু আগেই আমার কথা হয়েছে। ও জানালো কাজ শেষ হয়নি, ফিরতে আরো অন্তত 6 মাস দেরি হবে। কথাটা শোনা মাত্র তুরার বুকের ভেতরটা যেন মুহূর্তেই ছারখার হয়ে গেল। 6 মাস, এটা স্রেফ একটা সময় নয়, তুরার কাছে যেন একটা অনন্তকাল। সে হুট করে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। জেদের বসে কান্নাটা আটকানোর আপ্রাণ চেষ্টা করলো ঠিকই, কিন্তু চোখের কোণটা ভিজে উঠল। তারপর গলার স্বর যতটা সম্ভব শক্ত করে অভিমান মেশানো স্বরে বলল, আসুক বা না আসুক তাতে আমার কিছু যায় আসে না। ওর যা মন চায় তাই করুক। শুধু 6 মাস কেন, সারা জীবন না আসলেও আমার কোনো সমস্যা নেই। আমি আর ওর নামটাও নেব না। তুরার এই রাগী কথার আড়ালে যে কতটা হাহাকার আর তীব্র বিরহ লুকিয়ে আছে তা আয়ান আর তিথি ঠিকই বুঝতে পারল। তিথি মুখ টিপে হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। আয়ান তিথির কাণ্ড দেখে চোখের ইশারায় ওকে শান্ত থাকতে বুঝালো। তারপর আয়ান একটা কৃত্রিম গলা খাকারি দিয়ে বেশ গম্ভীর গলায় বলল, ঠিক আছে, তোর যখন এতই জেদ তবে তাই হোক। আমি এখনই রোদ ভাইকে কল করে বলে দিচ্ছি তোমার আর এই দেশে আসার কোনো দরকার নেই। তোরা তোমার নাম পর্যন্ত নিতে চাইছি না, সে তোমাকে চেনেও না। যদি এখন আসার কোনো প্রস্তুতি নিয়েও থাকো তবে মাঝপথ থেকেই উল্টো দিকে ফিরে যাও। বলেই আয়ান সত্যি সত্যি পকেট থেকে ফোন বের করে রুদ্রকে কল দিল। তুরা আর চোখে দেখলো আয়ানের ফোনের স্ক্রিনে রুদ্র ভাই নামটা জলজল করছে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো। তুরা তখনও উল্টো দিকে ফিরে জেদ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কান দুটো এখনো ফোনের দিকে খাড়া হয়ে আছে। আয়ান ফোন কানে দিয়ে ওপাশ থেকে সাড়া পেতেই উচ্চস্বরে বলতে লাগলো, হ্যাঁ রোদ ভাই, শোনো, তোমার আসার দরকার নেই। তোমার শ্রীমতী তো তোমাকে চিনতেই পারছে না। সে বলল তুমি সারা জীবন না আসলেও তার নাকি কিচ্ছু যায় আসে না, তুমি বরং ওইখানেই থেকে যাও। এই দিক নিয়ে ভাবার কোনো দরকার নেই। আয়ানের ফোনের স্পিকার থেকে রুদ্রের সে গম্ভীর অথচ অদ্ভুত শোনানো কণ্ঠস্বর ভেসে এলো। রুদ্র বেশ ভাব নিয়ে কড়া গলায় বলতে লাগলো, তোর এই কথা বলেছে? মেলা সাংঘাতিক কথা বলেছিস তো তুই আয়ান। এটা তো সরাসরি আমার ইজ্জতের লাথি মারার অপমান। ঠিক আছে, ওর যখন এতই দেমাগ, তবে আমিও আর আসছি না। আমি এখন মাঝ আকাশে বিমানে আছি। এখনই পাইলটকে বলে বিমানে ইউটার্ন নিয়ে উল্টো দিকে ফিরে যাচ্ছে। তুই এই মুহূর্তে তোরাকে ছাদ থেকে ঘাট ধরে নিচে নামিয়ে দিয়ে আয়। আর শোন, ভুল করেও ভাবিস না যে আমি ওর জন্য চিন্তা করছি। আমার চিন্তা শুধু ওর পেটে থাকে আমার বাবুর জন্য। এই কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে যদি আমার বাবুর নাক দিয়ে জল পড়ে, তবে কিন্তু আমি তোকেও ছাড়বো না, আর এই তোরাকেও ছাড়বো না। বিমান উল্টো দিকে ঘুরিয়ে রুদ্র আবার ফিরে চলে যাবে। রুদ্রের মুখে এই আজব কথা শুনে তিথির পেট ফেটে হাসি আসতে চাইল। আয়ান বিপদ বুঝে তাড়াতাড়ি তিথিকে এক হাত দিয়ে টেনে নিজের কাছে আনলো আর অন্য হাত দিয়ে তিথির মুখ চেপে ধরলো, যাতে হাসির শব্দ তুরার কানে না যায়। এদিকে তুরা রুদ্রের এমন কঠোর কথা শুনে আর নিজেকে সামলাতে পারল না। চোখের জল উপচে গাল বেয়ে পড়তে লাগলো। তার মনের ভেতর এখন আগ্নেয়গিরির জ্বলছে। সবচেয়ে বড় কথা, রুদ্র তার এতগুলো ফোন ধরল না, অথচ আয়ানের ফোন ঠিকই একেবারে রিসিভ করে গাল গল্প করছে। এই অপমান আর অবহেলা তুরাকে ভীষণ কষ্ট দিল। সে ঝটপট চোখের জল মুছে ফেলল। তারপর এক ঝটকায় আয়ানের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোনটা কানে ধরতেই কোনো সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে বলতে লাগলো,
হ্যালো, শুনুন মিস্টার রুদ্র, এই যে বিমানের পাইলটকে বলে বিমান উল্টো করে ফিরে যাওয়ার কথা বলছেন না, সেটাই এক্ষুনি করুন। একদম দেরি করবেন না। আপনি ভাবছেন আপনার জন্য আমি এখানে মরে যাচ্ছি? একদমই না। আপনি সারা জীবন কেন, আপনি 7 জনম না আসলেও আমার কিছু যায় আসে না। আর আপনি আমাকে চেনেন না, আমি তুরা। আমি একবার যার নাম ভুলে যাই, তার চেহারা আয়নাতেও আর খুঁজে পাই না আমি। আপনি কেন রৌদ্র? আকাশ থেকে যে রোদ পড়ে আমি শুধু তাকেই চিনি, আপনাকে চিনি না। আর পেটের বাবুর কথা বলছেন? খবরদার, আমার বাবুকে নিয়ে একদম নাক গলাবেন না। সে তার মাম্মামের কাছে রাজার হালে আছে। আপনার মতো এমন বেরসিক বিমানে উল্টে গিয়ে গিয়ার দেয়া বাবার কোনো দরকার নেই আমার বাবুর। আপনি আপনার কাজ নিয়ে ওই বিদেশেই পচে মরুন। আপনি তো মহা ব্যস্ত মানুষ, আপনার সাথে শুধু আয়ন ভাইয়ারই কথা হয়। আমার ফোন তো আপনার কাছে ফালতু মনে হয়, তাই না? আপনাকে আসার জন্য এখানে কেউ রেড কার্পেট বিছিয়ে রাখেনি। আপনি যেখান থেকে এসেছেন ওইখানেই ওই পাখাওয়ালা বিমানে চড়ে আবার হাওয়া হয়ে যান। আমার আর আমার বাবুর জন্য একটুও দরদ দেখাতে হবে না আপনাকে। নিজের দরদ পকেটে নিয়ে ওখানেই বসে থাকুন আপনি। এক নাগাড়ে কথাগুলো বলে তুরা হাঁপাতে লাগলো। তার চেহারায় তখন রাগ, জেদ আর একরাশ অভিমান মাখানো। আয়ান আর তিথি একদম থ মেরে দাঁড়িয়ে আছে। তারা কল্পনাও করতে পারেনি যে তুরা এক নিঃশ্বাসে রুদ্রকে এভাবে ধুয়ে দিবে। তুরা ফোন নামিয়ে বুক ফুলিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ও এইমাত্র কোনো রক্তক্ষয়ী বিশ্ব জয় করে ফিরেছে। ওর দু চোখ তখনও রাগে আগুন জ্বলছে। আয়ান কোনো মতে নিজের বিস্ময় কাটিয়ে তুরার হাত থেকে ফোনটা নিল। ও পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আয়ান ফোনটা কানে ঠেকিয়ে হালকা টকা দিয়ে রসিকতা করে বলল, হিলু, রোদ ভাই, আছো নাকি গেছো? তোরা তো যে হারে তোপের মুখে ফেলো, তাতে তো তোমার বিমানে হার্ট অ্যাটাক করে কোমায় চলে যাওয়ার কথা। এখনো কি বেঁচে আছো নাকি? আয়ানের কথা শেষ হতে না হতেই ওপাশ থেকে হুট করে কলটা কেটে গেল। কয়েক সেকেন্ড পরই টুং করে একটা মেসেজ আসার শব্দ হলো। আয়ান মেসেজটা দেখে মোবাইলের টাইম দেখে বড় বড় চোখ করে তুরার দিকে তাকালো। তারপর চরম নাটকীয় ভঙ্গিতে কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ হয়েছে রে তোরা। আমার তো মনে হচ্ছে আমাদের এখনই ইমার্জেন্সি হেলিকপ্টার ভাড়া করে মাঝ আকাশে যাওয়া উচিত। রোদ ভাই মনে হয় বিমানে স্ট্রোক করেছে। তোর এই কলিজা কাঁপানো কথাগুলো লর্ড রোদ ভাইয়ের হার্টবিট মনে হয় নিতে পারিনি রে। বেচারা মনে হয় বিমানে ফিট হয়ে পড়ে গেছে। ওরে তোরা, এখন কি হবে? তাড়াতাড়ি চল, ছাদ থেকে লাফ দিয়ে চলন্ত বিমানে উঠি। আয়ানের কথা শুনে তিথি ওর নাম মুখে চেপে ধরে হাসতে হাসতে শেষ। আয়ান চোখের পলকে তিথিকে একটা ইশারা দিল। ইশারা দিতেই তিথি তুরার একদম পেছনে গিয়ে শক্ত করে ওর দু চোখ বেঁধে দিল। তুরা হক চোখে গিয়ে চিৎকার করে উঠল। কি হয়েছে? এই তিথি, চোখ বাঁধছিস কেন? আরে ছাড় আমায়। আয়ান এবার গম্ভীর হওয়ার ভান করে তুরার সামনে গিয়ে দাঁড়ালো। বেশ নাটকীয় স্বরে বলল, চুপ কর একদম। তোকে আগেই বলেছি রোদ ভাই বিমানে স্ট্রোক করেছে। এখন পাইলট ইমার্জেন্সি কল দিয়ে বলেছে বিমানটা আমাদের ছাদের ঠিক 2 হাত ওপর দিয়ে যাবে। এখন আমাদের ছাদ থেকে এক লাফে ওই চলন্ত বিমানের ডানায় গিয়ে উঠতে হবে। তুই যেহেতু ওইসব বিশ্বজয় করা ভয়ঙ্কর কথাগুলো বলেছিস, তাই তোর ডর ভয় বেশি। এখন যদি চোখ খোলা রেখে বিমানের দিকে লাফ দিতে যাস, তবে তো তুইও ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলবি। জামাই বউ একসাথে হার্ট অ্যাটাক! ও মা গো, কি সাংঘাতিক কাণ্ড! তাই তোর চোখ বেঁধে দিলাম যাতে তুই না দেখে এক লাফে বিমানে উঠতে পারিস। চল তোরা, 1 2 3। তুরা এবার ঘাবড়ে গিয়ে হাত পা ছুটতে লাগলো। আয়ন ভাই, মজা করছো? দেখো ভালো লাগছে না আমার, চোখ খুলো, আমি রুমে যাব। আয়ান এগিয়ে গিয়ে তুরার দু কাঁধ শক্ত করে ধরে শাসানোর সুরে বলল, একদম চুপচাপ কথা না বলে আমার সাথে আয়। বেশি কথা বললে কিন্তু একদম হাত পা বেঁধে নারকেল গাছের সাথে ঝুলিয়ে রাখবো। তুরা মুখ গমরা করে রইল, কিন্তু আয়ানের দাপটের কাছে হার মেনে বাধা হয়ে আয়ানের সাথে অন্ধ অবস্থায় সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। পেছন পেছন তিথিও আসছে নিঃশব্দে। আয়ান তুরাকে সাবধানে ধরে এনে একদম অন্ধকার হল রুমের মাঝখানে দাঁড় করিয়ে দিল। তারপর বেশ নাটকীয়ভাবে আলতো করে তুরার চোখের উপরের বাঁধা রুমালটা খুলে দিল। তুরা চোখ মেলে তাকাতেই দেখলো চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। সে ভীষণ ঘাবড়ে গিয়ে ফিসফিস করে বলল, আয়ন ভাইয়া, এখানে কেন নিয়ে আসলে? এত অন্ধকার কেন?
আমার কিন্তু ভয় করছে খুব। আয়ান কোনো উত্তর দিল না। সে অন্ধকারের মধ্যেই নিজের ঘড়ির দিকে তাকিয়ে সেকেন্ডের কাঁটা মেলালো। তারপর হঠাৎ গম্ভীর গলায় সংখ্যা গুনতে শুরু করলো। 1 2 3। 3 বলার সাথে সাথেই ঠিক যা ঘটলো তাতে তুরা মুহূর্তেই থমকে গেল। নিজের চোখকেই যেন সে বিশ্বাস করতে পারছে না। বুকের ভেতরটা প্রবল বেগে কাঁপতে শুরু করলো। ঠিক এই মুহূর্তের জন্য সে মানসিকভাবে একদমই প্রস্তুত ছিল না। চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যটি দেখে তার কণ্ঠস্বর যেন গলার কাছেই আটকে গেল। আয়ান 3 বলার সাথে সাথে ধুম করে পুরো হল রুমের আলো জ্বলে উঠল। আর তুরা বিস্ময়ে জাস্ট হা হয়ে গেল। হল রুমের চারপাশটা যে এত সুন্দর করে সাজানো হতে পারে সেটা তার কল্পনার বাহিরে ছিল। প্রতিটা দেওয়ালে গুচ্ছ গুচ্ছ রঙিন বেলুন আর তাজা গোলাপের তোড়া, ঝিলমিলে জরি আর আলোক সজ্জায় পুরো ঘরটা যেন একটা পরীর রাজ্যে পরিণত হয়েছে। প্রতিটি কোণায় আভিজাত্য আর ভালোবাসার ছোঁয়া, এক কথায় অসাধারণ। তুরা কয়েক মুহূর্তের জন্য নিজের নিঃশ্বাস নিতে ভুলে গেল। সে বুঝতে পারছে না এটা কি স্বপ্ন নাকি কোনো অলৌকিক বাস্তব। সে কি সত্যি তার নিজের বাড়ির হল রুমে দাঁড়িয়ে আছে? তুরা কাঁপা কাঁপা চোখে আয়ানের দিকে তাকালো। তার চোখে তখন হাজারো প্রশ্ন আর বিস্ময়। আয়ান তুরার চোখের ইশারা আর মনের অবস্থা বুঝতে পেরে একটা বাঁকা হাসি দিল। সে পকেটে হাত দিয়ে ক্যাজুয়াল ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, কিরে, খুব স্বপ্ন মনে হচ্ছে তোর? ভেবেছিস এই সাজসজ্জাগুলো আকাশ থেকে ডানা মেলে উড়ে এসেছে? তিথি পাশ থেকে মুচকি হেসে তুরার কাঁধে হাত রাখলো। তুরা এখনো ঘোরের মধ্যে আছে। সে বিড়বিড় করে বলল, এ- এইসব এসব কখন হলো ভাই, আর কেন? আয়ান এবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, কেনর উত্তর তো আমি দেব না, যার দেওয়ার কথা সেই দেবে। তবে আপাতত এটা জেনে রাখ, বিমানে কিন্তু কোনো ব্যাগ গিয়ার হয় না। আয়ান কথাটা বলার সাথে সাথে হঠাৎ চারিদিকে নিস্তব্ধতা ভেঙে কারো ধীর লয়ের হাত তালি দেওয়ার শব্দ শোনা গেল। সেই তালের সাথে তাল মিলিয়ে একটা গভীর এবং অসম্ভব পুরুষালী মায়াবী কণ্ঠস্বর হল রুমের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয়ে উঠল। যার জন্য আমার পুরো পৃথিবীটা আজ স্থির হয়ে আছে, তার বিশেষ দিনটা কি এমনি এমনি চলে যেতে দেওয়া যায়? বউ, তুই বড্ড অভিমানী। বলছো না মনের ভাষা। স্বামীর বুকে জমে থাকে নীরব কষ্টের আশা। পাশান হয়েছিলাম জানি, কষ্টে ধরে নেই ঠিক, কিন্তু সব নীরবতা ছিল এই দিনটার দিক। চেয়েছিলাম তোমার চমকে দিতে, হাসাতে একটু বেশি। ভুলে নিজেকেই বানালাম আমি অপরাধের বেশি। তবু ক্ষমা চাইতে কখনো আমার হয়নি দেরি। মাথা নিচু করে দাঁড়াই আজ তোমার দরজায়। আমার অর্ধাঙ্গিনী তুমি, জীবনের প্রতিটা গান হৃদয়ে প্রাণের অস্তিত্ব দিয়ে বলি, শুভ জন্মদিন জান। তুরা পরিচিত এত কাছের কণ্ঠটা শুনে ধীরে ধীরে সামনে তাকাতেই তার হৃদস্পন্দন কেঁপে ওঠে। চোখ তুলে তাকাতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে রুদ্র। হাতে ইয়া বড্ড একটা লাল বেলুন। বেলুনটার গায়ে সাদা অক্ষরে লেখা, সরি মাই লাভ, আই এম লেট বিকজ মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রুদ্রের কথায় তুরা অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির অন্ধকার কোণে লুকিয়ে থাকা সবাই, আনোয়ার খান, আশিক খান, আরিফুল খান, রোশনি খান, তনুজা খান, মিহি খান, শিহাব আর নেহাল একে একে বেরিয়ে এলেন। তারা সবাই সম্বস্বরে হাততালি দিতে দিতে বলে উঠলেন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। সবার কণ্ঠের সেই সুর আর হাততালির মাঝেই হঠাৎ ধুম করে চারপাশ থেকে বৃষ্টির মতো টকটকে লাল গোলাপের পাপড়ি ঝরতে লাগলো তুরার উপর। তুরা বিস্ময়ের উপরের দিকে তাকিয়ে দেখলো রেলিং এর পাশ থেকে আরশি আর আরফা দু হাত ভরে গোলাপের পাপড়ি নিচে ফেলছে আর চিৎকার করে হ্যাপি বার্থডে বলছে। তুরা যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। আজ যে তার জন্মদিন সেই কথা তার নিজেরই মনে ছিল না, অথচ তার অজান্তেই তাকে ঘিরে এত বড় একটা আয়োজন হয়ে গেল। ঠিক সেই সময় তিথি দ্রুত হাতে বিশাল বড় একটা কেক এনে তুরার সামনে সাজানো টেবিলটার উপরে রাখলো। কেকের উপর জল জল করছে 22টা মোমবাতি। রুদ্র এবার খুব ধীরে ধীরে তুরার পাশে এসে দাঁড়ালো।
সে আলতো করে তুরার হাতটা ধরে সেখানে রূপালি রঙের একটা ছুরি ধরিয়ে দিল। তারপর তুরার কানের কাছে মুখ নামিয়ে খুব নিচু আর দুষ্টুমি ভরা গলায় বলল, কি মিসেস আব্রাহাম খান রুদ্র, দেখা কি শেষ হলো? দয়া করে এবার কেকটা কাটুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। নাহলে কিন্তু কেক কাটার আর সময় থাকবে না। আমাদের আরো অনেক কিছু করার বাকি আছে। তুরা রুদ্রের কথায় একদম হতভম্ব হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি কখন এলেন? রুদ্র ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি ঝুলিয়ে বেশ ভাব নিয়ে বলল, আরে ওই যে বললাম না, বিমানটা মাঝ আকাশে উল্টো গিয়ার দেব, তো যেই না গিয়ারে হাত দিয়েছি অমনি মনে হলো এতটা পাষাণ হওয়া কি ঠিক হবে? তার চেয়ে বরং বিমান থেকে একটা লাফ দিয়ে সরাসরি তোমার ড্রয়িং রুমে ল্যান্ড করি। তাই আর গিয়ার দেওয়া লাগলো না, একদম প্যারাশুট ছাড়াই তোমার সামনে এসে হাজির হয়েছে। রুদ্রের এমন আজগুবি আর ফানি কথা শুনে বাড়ির সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই তিথি তুরার একদম কাছে এসে ফিসফিস করে অথচ বেশ রসিয়ে বলল, ওরে আমার বুদ্ধিমতী আপুরি, তুমি হয়তো একটা জিনিস মোটেও লক্ষ্য করনি, যে বিমান কখনো মাঝ আকাশে ট্রাকের মতো উল্টো ঘুরানো যায় না। আর বিমানে তো নেটওয়ার্ক পায় না। তাহলে রোজু ভাই কথা বললো কিভাবে? সব থেকে বড় কথা, রোজু ভাই যখন বলল তুরাকে ছাদ থেকে ঘাট ধরে নিচে নামিয়ে দিয়ায়, তখন তোমার বুদ্ধি কি সব হাঁটুতে চলে গেছিল? তুমি যে এই কনকনে ঠান্ডায় ছাদে দাঁড়িয়ে আছো, সেটা নিচে না থাকলে রোজু ভাই জানলো কিভাবে? সিম্পল ক্যালকুলেশন আপু, A+B এর সূত্রের মতো সহজ যে রৌদ্র ভাই আসলে অনেক আগে বাড়িতে এসে লুকিয়েছিল। তিথির এই লজিক শুনে তুরা এবার নিজের বোকামি বুঝতে পেরে জিভ কাটল। আসলে পরিস্থিতিটা এতটাই অসহনীয় ছিল যে তখন রুদ্রের প্রতিটি কথা সরাসরি বুকে গিয়ে বিঁধলেও তার মগজ খাটানোর মতো অবস্থা ছিল না। তুরার সেই বিমূর্ত অবস্থা দেখে রুদ্র এবার একটু সিরিয়াস হয়ে নরম গলায় বলল, তোরা এবার কেকটা কাটো। তুরা আর কথা বাড়ালো না। সে ঝুঁকে পড়ে ফু দিয়ে মোমবাতিগুলো নিভাতে শুরু করলো। আর সাথে সাথে হল রুমের সবাই হাততালি দিয়ে সম্ভস্বরে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তুরা ছুরিটা দিয়ে কেক কেটে প্রথমে এক টুকরো কেক তুলে আনোয়ার খানকে খাওয়ালেন। তারপর একে একে আশিক খান, আরিফুল খান, রোশনি খান, তনুজা খান আর মিহি খানকে কেক খাইয়ে দিল। সর্বশেষে যখন রুদ্রের মুখে কেক তুলে দিতে গেল, রুদ্র দুষ্টুমি করে কেক খাওয়ার স্থলে তুরার আঙ্গুলে আলতো করে একটা কামড় বসিয়ে দিল। তুরা ব্যথায় সামান্য কুকড়ে উঠলেও মুখে কোনো শব্দ করল না, বরং লাজুক হাসিতে রুদ্রের দিকে তাকালো। তুরা বাড়ির ছোট বড় সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল এবং সবাই পরম মমতায় তুরাকে কেক খাইয়ে দিল। বড়রা তার মাথায় হাত রেখে অনেক দোয়া করলেন। সারা ঘরে তখন এক আনন্দের উৎসব বয়ে যাচ্ছে। তুরা তার চোখের কোণে জমে থাকা জল মুছে ভাবল, আজকের এই দিনটা হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর আর স্মরণীয় একটা রাত হয়ে থাকবে। বড়রা সারা দিনের ধকল আর উত্তেজনায় ক্লান্ত হয়ে পড়ায় ধীরে ধীরে যে যার রুমে চলে গেলেন। এখন হল রুমে শুধু রুদ্র, তুরা, আয়ান, তিথি, শিহাব, আশি, নেহাল আর আরফা আছে। পুরো ঘরে একটা স্নিগ্ধ শান্ত ভাব নেমে এসেছে। আয়ান এবার তিথির দিকে একবার তাকিয়ে তারপর তুরার দিকে ঘুরে বসলো। বেশ গম্ভীর গলায় বলল, তোরা রোদ ভাইয়ের ভালোবাসা দেখে আমি নিজেও অবাক হয়েছি, কেন জানিস? তুরা জিজ্ঞাসা দৃষ্টিতে না সূচক মাথা নাড়ল। আয়ান একটু দম নিয়ে বলতে লাগলো, আসলে রোদ তোর কলগুলো ইচ্ছে করেই ধরেনি, কারণ যখনই তোর সাথে কথা হতো ভাইয়ার মনে হতো সব কাজ ফেলে ওই মুহূর্তেই দেশে ছুটে চলে আসে। তোর সাথে ফোনে কথা বলে ভাইয়া শান্তি পেত না, বরং তার কষ্ট আরো কয়েক গুণ বেড়ে যেত। তাই ভাইয়া ইচ্ছা করেই তোর থেকে নিজেকে আড়ালে রেখেছিল। কিন্তু জানিস, ভাইয়া আমাকে প্রতি সেকেন্ডে কল দিত, খবর নিত তুই কি করছিস, ঠিক মতন খেয়েছিস কিনা, এমনকি তোর শরীরের অবস্থা সবকিছু ভাইয়া আমার কাছ থেকে একদম নিখুঁত হিসাবের মতন বুঝে নিত। আয়ানের কথাগুলো শুনে তুরা অপলক চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্র তখন অন্যদিকে তাকিয়ে আছে। আয়ান আবার বলতে শুরু করলো, আমি নিজে দেখেছি
ফোনে যখন ভাইয়া তোর কথা জিজ্ঞেস করত, ভাইয়ার স্বরটা কেমন কাঁপতো। মনে হতো তোর নামটা উচ্চারণ করতেও মানুষটার প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঠিক কতটা ভালোবাসলে মানুষ এভাবে দূরে থেকেও নিজের ভেতরে গুমড়ে মরে আর একা হয়ে থাকে, সেটা রোদ ভাইকে না দেখলে আমিও বুঝতাম না। আয়ানের এই স্বীকারোক্তি শুনে তুরার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে বুঝতে পারল যে মানুষটাকে সে এতক্ষণ পাষাণ ভেবে মনে মনে গালি দিচ্ছিল, সেই মানুষটা আসলে তার চেয়েও অনেক বেশি কষ্টে ছিল। রুদ্রের সেই কঠিন খোলসের নিচে যে এতটা গভীর আকুলতা লুকিয়ে ছিল তা যেন আজ আয়ানের কথায় নতুন করে প্রমাণ পেল। আয়ান আবারও বলতে লাগলো, শুধু তাই না, এই যে আজকের এত আয়োজন, তার সবকিছু ভাইয়া নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছে। বাড়ির কেউ জানতো না তোর জন্মদিনের কথা। কাল সারা রাত জেগে রোদ ভাই লোক দিয়ে এই সব কিছু সাজিয়েছে, আর বাড়ির সবাইকে আজ সকালে জানিয়েছে তোর জন্মদিনের কথা। তুই তো অভিমানে রুম থেকে বের হইতি না, ভাইয়া ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে। এমনকি আজ তুই যাতে রুম থেকে একদমই বের না হোস, তাই আম্মুকে দিয়ে তোর খাবার রুমেই পাঠিয়েছে, যাতে সারপ্রাইজটা নষ্ট না হয়। আয়নের কথাগুলো শেষ হওয়ার আগেই তুরার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে শুরু করলো। যার উপর এত দিন ধরে পাহাড় সমান অভিমান আর রাগ পুষে রেখেছিল, সেই মানুষটাই তাকে খুশি করার জন্য এতটা ব্যাকুল ছিল। তুরা আর নিজেকে সামলাতে পারল না। সব দ্বিধা ঝেড়ে ফেলে সে দৌড়ে গিয়ে রুদ্রকে সবার সামনেই শক্ত করে জড়িয়ে ধরল। রুদ্র এতদিন পর তুরার এমন নিবিড় আলিঙ্গন পেয়ে চারপাশে সব কিছু ভুলে গেল। সেও পরম আবেশে তুরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। সবাই ওদের এই ভালোবাসার দৃশ্য দেখে একটু লজ্জা পেলেও স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিতে লাগলো। পুরো হল রুম যেন এই দম্পতির ভালোবাসার সাক্ষী হয়ে রইল। ঠিক সেই মুহূর্তে শিহাব আরশি একদম কানে কানে ফিসফিস করে বলল, দেখেছো কি ভালোবাসা! শরম লজ্জা সব একদম ঝেড়ে ফেলে দিয়ে জামাইকে সবার সামনে জড়িয়ে ধরছে। তুমিও তো মাঝে মাঝে এমন লজ্জা ভয় ভুলে আমাকে জড়িয়ে ধরতে পারো। আমরাও তাহলে অন্যদের হাততালি দেওয়ার একটা সুযোগ করে দিতাম। শিহাবের কথায় আরশির লজ্জায় লাল হয়ে কুনোই দিয়ে শিহাবের পেটে একটা গুঁতো মেরে ফিসফিস করে বলল, অসভ্য একটা, একদম চুপ থাকেন তো। অসভ্য শুনে শিহাব দমে যাওয়ার পাত্র নয়। সে উল্টো দাঁত বের করে হাসলো এবং আরশিকে একটা কড়া চোখ টিপ দিল। আরশি এবার লজ্জায় একদম কুকড়ে গিয়ে শিহাবকে একটা ধাক্কা মেরে 2 হাত দূরে গিয়ে দাঁড়ালো। তার গাল দুটো তখন টমেটোর মতো লাল হয়ে আছে। রুদ্র আর তুরা তখনও পৃথিবীর সব মায়া ত্যাগ করে আস্তে পিষ্টে একে অপরকে জড়িয়ে ধরে আছে। তাদের এই মগ্নতা দেখে নেহাল আর স্থির থাকতে পারল না। সে নাটুকে ভঙ্গিতে এগিয়ে এসে বাম হাতটা কোমরের পেছনে ঠেকিয়ে আর ডান হাতটা ভাঁজ করে কাল্পনিক মাইকের মতো মুখের সামনে ধরল। তারপর পাড়ার কোনো খিটখিটে মুরব্বীদের মতো গলা খাকারি দিয়ে উচ্চস্বরে বলল, হুম হুম। এই যে শোনেন ভাই ও ভাবি, ডিরেক্টর কিন্তু অলরেডি কাট বলে দিয়েছে। আপনাদের এই রোম্যান্টিক শুটিং কি আজকের মতোই চলবে, নাকি সুদূর আমেরিকা থেকে কি শুধু এই এক সিন দেখানোর জন্যই আমাদের রাত জাগালেন? দয়া করে এই সিনটা স্টপ করে এবার নেক্সট সিনের শুটিং শুরু করলে আমরা অভুক্ত পাবলিকরা বেশ খুশি হতাম। আর কতক্ষণ এইভাবে স্ট্যাচু হয়ে থাকবেন? নেহালের এমন পাকনা মুরব্বি মার্কা কথা আর ভঙ্গি দেখে উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। তুরা এবার যেন ঘোর থেকে বাস্তবে ফিরল। সবার সামনে এভাবে রুদ্রকে জড়িয়ে ধরে আসে ভেবে তার কান মুখ ঝাঁঝা করতে লাগলো। সে তড়িঘড়ি করে রুদ্রের বুক থেকে ছিটকে সরে এসে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো এবং লজ্জায় ওড়নার খুঁট আঙ্গুলে পেঁচাতে লাগলো। নেহালের কথা শুনে শিহাব কেন পিছিয়ে থাকবে? সেও এবার কোমর দুলিয়ে এগিয়ে এলো। নেহালকে একটা বেশ জোরে সরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। তারপর একদম গ্রামের মাতব্বরদের মতো লুঙ্গি সামলানোর ভঙ্গি করে, যদিও সে প্যান্ট পরা ছিল, খাঁটি আঞ্চলিক ভাষায় খেকিয়ে বলে উঠল, আরে সর সর দেখি তুই। তখন মতো কিছু পাবলিক দেশে আসতে বইলাই তো আজকাল ফ্রিতে ভালো নাটক সিনেমা দেখা যায় না। কত সুন্দর টিকিট ছাড়া পপকর্ন ছাড়া পাশে নিজের বোর্ডারে নিয়া খাড়াইয়া খাড়াইয়া আয়েস কইরা সিনেমা দেখতেছিলাম। শালা তুই আইসা সবটি লন্ডভন্ড করে দিলি।
তুই একটা আস্ত ঝামেলা রে ভাই, আস্ত একখান যে ভেজাল। শিহাবের এই শুদ্ধ আর আঞ্চলিক ভাষার জগা খিচুড়ি আর অদ্ভুত ভঙ্গি দেখে হাসতে হাসতে সবার পেট খিল ধরার দশা। আরশি তো হাসতে হাসতে সোফায় বসে পড়ল। শিহাব আবার রুদ্র আর তুরার দিকে ফিরে দাঁত বের করে বলল, ওরে ভাইজান রুদ্র, তুমি কিছু মনে করো না, এই পাগলটার লাইগা সিনটা নষ্ট হইল। তোমরা আবার শুরু থেকে শুরু করো, দেহি আমি একেবারে মনোযোগ দিয়ে দেখতেছি। নেহাল রে, আমি ঘাড় ধইরা বাইর কইরা দিতাছি, খারাও। শিহাব আর নেহালের এই পাল্টাপাল্টি যুক্তি আর অদ্ভুত সব অঙ্গভঙ্গি দেখে হল রুমে হাসির রোল পড়ে গেল। নেহাল এবার শিহাবের দিকে এক পা এগিয়ে গিয়ে লুঙ্গি গোজার মতো করে প্যান্টের কোমর টেনে ধরল। তারপর একদম খাঁটি পুরান ঢাকার ভাষায় দাঁত মুখ খিচিয়ে বলল, আইলো রে, আইসে আমার বড় সিনেমার দর্শক। ওরে আমার ফেয়ারে, টিকিট ছাড়া সিনেমা দেখতে মন চায়, পয়সা খরচ করতে করে চাই লাগে বুঝি। ফাও পাইলে তো তুই শ্মশানে গিয়েও বিরিয়ানি খুঁজবে। শুন বল্টু, এইখানে সিনেমা দেখার হলো না, এটা ঘর। তুই সিনেমা দেখতে চাইলে মোবাইলে ইউটিউব দেখ, এইখানে ডিস্টার্ব করবে না কইলাম। শিহাব এবার নিজের গলার চাদরটা কাঁধে ঠিক করে দিয়ে নোয়াখালীর টানে চিৎকার করে উঠল, ওই মিয়া, কারে কি কও? আর বাড়ির সামনে আইলে তোরে কুত্তা দিয়ে কামড়াই নিতাম। সিনেমা দেখা তোর তোর বাপের সম্পত্তি নেই। রৌদ্রভাই হইল আর কলিজার টুকরা, হিতের নাটক করলে আমি দেখতাম, নত দেখবো না। তুই তো আইসোস ওই হেরা লাইগা, ওই যে কি কয়, হেরা লাইগা ফ্রি কেক খাইতে। কেক চোর কোথাকার। নিহাল এবার আকাশ থেকে পড়ার ভঙ্গি করে কপালে হাত দিয়ে বলল, কি আমি কেক চোর? আমি কি তোর মতো পকেটে কইরা বিরিয়ানির প্যাকেট নিয়ে যাই? গতবার তো দেখছিলাম বিয়ে বাড়িতে কেমনে তুই মিষ্টির বাটি পকেটে ঢুকাইলি। আব্রাহাম ভাই, আপনি দেখেন আজকা আপনার কেক যদি হারায় তাহলে এই শিহাবরে আগে চেক করবেন, ওর পকেট থেকে নির্ঘাত কেক বাইর হইব। শিহাব এবার তেড়ে গিয়ে নেহালের কলার ধরার ভঙ্গি করে বলল, ওই মিয়া, কথা সাবধানে কও। আর পকেট তো দূরে, তোর মুখে তো এখনো কেকের ক্রিম লাইগা আছে। তুই তো কেক কাটার আগেই আধখান খাইয়া ফেলছস। শালা ভুক্কর কুহানকার। নেহাল আর শিহাবের এই কাণ্ড আর কথা শুনে হাসতে হাসতে সবার অবস্থা দফারফা। তুরা হাসতে হাসতে প্রায় কেঁদেই দিবে এমন অবস্থা, পেট খিল ধরে গিয়েছে তার। আরশি হাসির চোটে সোফায় গড়াগড়ি খাচ্ছে, আর তিথি হাসতে হাসতে কোনো মতে সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। সবচেয়ে করুণ দশা আরফার, সে হাসতে হাসতে বেচারি জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে মেঝেতেই শুয়ে পড়েছে। রুদ্র কোনো মতে নিজের হাসি থামিয়ে নেহাল আর শিহাবের উদ্দেশ্যে বলল, হয়েছে হয়েছে, এখন থামো তোমরা। তোমরা পেরেছো, জিতেছো। আমি তোমাদের সবাইকে গ্র্যান্ড ট্রিট দেব। রুদ্রের মুখে ট্রিটের কথা শুনে নেহাল আর শিহাব যেন বিশ্ব জয় করে ফেলেছে। এতক্ষণের ঝগড়া ভুলে দুজন দুজনকে জড়িয়ে ধরে গলাগলি করে একদম লুঙ্গি ড্যান্সের ভঙ্গিতে নাচতে শুরু করলো। তারা কোমর দুলি বলতে লাগলো, ইয়ে, শেষমেশ জিতেছি। আমগো রৌদ্র ভাইজান মেলা খাওয়ান খাওয়াইব। আজকা ভুরি বস হইব রে। তুরা তো অবাক, জিতছে মানে সে কিছুই বুঝতে পারলো না। তখন আয়ান হাসতে হাসতে হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলো। সে নিজের শ্বাস ঠিক করে বলল, আরে এইটা পুরো একটা নাটক ছিল রে তোরা। আসলে তোর জন্মদিনের গিফট হিসেবে আমরা রোদ ভাইয়ের কাছ থেকে বড় একটা ট্রিট চেয়েছিলাম। ভাইয়া শর্ত দিয়েছিল তোর এই মনমরা ভাব কাটাতে হবে। ভাইয়া বলেছিল জন্মদিনের মতন এমন সুন্দর দিনে মন খুলে হাসা ভালো, তাই তোকে যদি আমরা প্রাণ খুলে হাসাতে পারি তবেই ভাইয়া আমাদের সবাইকে ট্রিট দিবে। আর সে ট্রিট পেতেই নেহাল আর শিয়াব এই দুর্দান্ত ক্যাটওয়াক আর ঝগড়ার পারফরমেন্সটা করলো। তুরা আরেক দফা অবাক হলো আয়ানের কথা শুনে। সাথে সাথে তুরা রুদ্রের দিকে তাকালো। এই মানুষটা এত কিছু করে ফেলেছে তার জন্য, শুধুমাত্র তার ঠোঁটে একটু হাসি ফুটানোর জন্য এই বিশাল আয়োজন। তুরার ভাবনার মাঝেই আরফা হাসতে হাসতে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক হয়েছে। আমার জামাই আর এই শিহাব ভাইয়ার অভিনয় দেখে আমি প্রায় টিকিট ছাড়া উগান্ডা চলে যাচ্ছিলাম। বাবারে বাবা, এদের যে এত ট্যালেন্ট তা তো আগে বুঝি নাই। আশি কোনো রকম সোফা থেকে উঠে নেহাল আর শিহাবের উদ্দেশ্যে বলল, আপনারা দুজন কখন এত অভিনয় শিখলেন, বিশেষ করে ওই লুঙ্গি স্টাইলটা?
নেহাল জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে সোফায় ধপাস করে বসে পড়ল। কপালে জমে থাকা ঘামটা হাত দিয়ে মুছতে মুছতে বলল, আর বইল না বোন, আজকে পুরা দিন লাগছে এই ফানি ডায়লগগুলো মুখস্থ করতে, স্টাইলগুলো শিখতে। রুদ্র ভাই যে করা মাস্টার, এক ডায়লগ ভুল হইলেই বলবে ট্রিট ক্যান্সেল। পেটের দায়ে আর রুদ্র ভাইয়ের ভয়ে আজ আমি বিশ্বসেরা অভিনেতা হইয়া গেলাম। তিথি তখন আয়ানের পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আমি জানতাম না ভাইয়া ট্রিট খাওয়ার জন্য আপনারা এতটা পাগল হতে পারেন। আপনারা তো দেখি পুরো প্রফেশনাল অ্যাক্টর হয়ে গেছে। শিহাব সবাইকে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল, অনেক তো হয়েছে, এখন আসল কাজ হইল আমাদের তুরা ভাবিরে গিফট দেওয়া। তো ভাবির জন্য ভালোবেসে আমি একটা স্পেশাল গিফট আনছি। যদি কারো আপত্তি না থাকে তাহলে আমি গিফটটা তুরা ভাবিকে দিতাম। আর সে বুকে হাত ভাঁজ করে শিহাবের দিকে একটু বাঁকা চোখে তাকিয়ে বলল, গিফট দিবেন তাতে আবার এমন করে বলতে হয়? দিয়ে দিলেই তো হয়, এত ভূমিকা করার কি আছে? শিহাব সোফার কোনায় রাখা সুন্দর করে মোড়ানো গিফট বক্সটা বেশ কায়দা করে হাতে নিয়ে বলল, আরে গিফট অনেক স্পেশাল, একদম কল্পনার বাইরে। আমার মনে হয় না আমার মতো এত দয়ালু মানুষ জীবনেও কাউকে এমন গিফট করেছে। এইটা দেওয়ার পর তুরা ভাবি খুশিতে আত্মহারা হয়ে যাবে। কথাটা বলেই শিহাব বক্সটা বেশ একটা নাটকীয় ভঙ্গি করে তুরার সামনে ধরে বলল, তো মিসেস তুরা ভাবি, প্লিজ আপনি গিফটটা গ্রহণ করে আমাকে শনাক্ত করেন। আর হ্যাঁ, গিফটটা কিন্তু এখানেই এখনই খুলতে হবে। আমি চাই পুরা পাবলিক দেখুক শিহাব কতটা বুদ্ধিমান আর দয়ালু। নিহাল এক পাশ থেকে ফোঁস করে একটা হাসি দিয়ে বলল, ওই তোর বুদ্ধির দৌড় তো আমার জানা আছে, আবার কোনো আজগুবি জিনিস ভাবির ইতিহাস নাই তো। নিহালের মুখে শিহাব বা ডাকটা শুনে শিহাব নিজের কান চুলকানো ভঙ্গি করে নেহালের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কি বললি নেহাল কাল্লু? আবার ক, এই নাম তোরে কোন মজনু দিছে? তোর গায়ের যা রং, তোরে তো রাইতের বেলা সাদা গেঞ্জি ছাড়া খুঁজেই পাওয়া যাবে না। নিহাল এবার অপমানে সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গেল। নিজের দু হাত প্রসারিত করে একদম কুস্তিগিরির মতো ভঙ্গি করে বলল, কে? আমি নেহাল কাল্লো? আমারে তোর কোন দিক দিয়ে কাল্লো মনে হয় রে? চোখের জ্যোতি কি বেশি হয়ে গেছে, নাকি গাজর খাইতে খাইতে তুই এখন অন্ধ হয়ে গেছস? আমার এই গায়ের রং হইল একদম পিওর চকলেট, আর তুই তো হইলি পুরা যাওয়া মচমচে বেগুন ভাজা। শিহাব নেহালের কথায় পাত্তা না দিয়ে তুরার দিকে বক্সটা এগিয়ে দিল। তুরা বেশ অবাক আর কৌতূহল নিয়ে বক্সটা হাতে নিল। সবাই একদম নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। দেখি শিহাব এমন কি ঐতিহাসিক জিনিস আনলো যা সে এত ঘটা করে দিচ্ছে। তুরা রুদ্রের দিকে একবার তাকে মুচকি হাসলো, তারপর আস্তে আস্তে গিফট বক্সটার র্যাপিং পেপারটা খুলতে শুরু করলো। বক্সটা খুলতেই তুরার ভেতরে যা দেখলো তাতে তার চোখ তো ছানাবড়া। সে বক্সটার ভেতর থেকে জিনিসটা বের করতেই পুরো ঘরে এক সেকেন্ডের নীরবতার পর হাসির মোড়ক লাগলো। আর সেই রাগে কাঁপতে কাঁপতে শিহাবের দিকে তাকালো। তুরা গিফট বক্স থেকে জিনিসটা বের করার সাথে সাথে বাড়ির সবাই কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। একদম পিনপতন নীরবতা। পরক্ষণেই সবার মুখ থেকে হাসির এমন তুবড়ি ছুটলো যে পুরো হল রুম থরথর করে কাঁপতে শুরু করলো। আর শীতল রাগে আর লজ্জায় কাঁপতে কাঁপতে শিহাবের দিকে এমনভাবে তাকালো যেন ওকে এখনই কাঁচা চিবিয়ে খাবে। কারণ গিফট বক্স শিহাবের দেওয়া সেই বিশ্বের সেরা গিফট আর কিছু নয়, বড় এক প্যাকেট বাচ্চাদের প্যাম্পাস। তুরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে বড় বড় চোখ করে প্যাম্পাসের প্যাকেটের দিকে তাকিয়ে আছে, যেন ওটা কোনো ভিন গ্রহের বস্তু। নেহাল হাসতে হাসতে দম আটকে যাওয়ার জোগাড়। সে দু হাতে তালি বাজিয়ে চিৎকার করে তুরার উদ্দেশ্যে বলল, ওরে শিহাব ভাই, মারাত্মক গিফট দিছস তো। ভাবি তোমাদের অনাগত সন্তান হিসু কইরা যাতে বিছানা বালিশ একবারে সাতশতা না ভেজা দেয়। শিহাব ভাই সেই চিন্তায় রাইতে ঘুমাইতে পারে নাই। আহারে, ভাবির প্রতি তোর কি দরদ। ওরে কে আছিস? আমার এই প্যাম্পাস বিশারদ শিহাব ভাইরে ধইরা একটা প্যাম্পাস নোবেল দে, অন্তত একটা সোনার মেডেল ওর গলায় ঝুলাইয়া দে। পুরো হল রুমে সবাই তখন হাসতে হাসতে সোফা আর মেঝের উপর লুটিয়ে পড়ছে। শিহাব তাতে একটুকু লজ্জা না পেয়ে বরং বেশ ভাব নিয়ে নিজের শার্টের কলারটা উঁচু করে টানলো।
তারপর একদম বীরের মতো স্টাইলে বলল, আমি শিহাব চৌধুরী। দরকারি আর কাজের গিফট দিতে আমি কোনোদিন পিছপা হই না। তোরা ভাবি তুমি মনে হয় খুশিতে কথাই বলতে পারতেছো না। তুমি কি এখন আমারে ধন্যবাদ দিবা? আরে থাক, ধন্যবাদ দিয়ে আমার ছোট করার দরকার নেই। আমি জানি আমি খুব উপকার করেছি তোমাকে। তিথি হাসতে হাসতে ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। সে কোনো মতে হাসির দমক সামলে শিহাবের দিকে তাকিয়ে বলল,